নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সায়ন্তনী। আজকে পাঠ করছি গজেন্দ্র কুমার মিত্রের চাওয়া ও পাওয়া। তারিখটা মনে আছে, 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। মনে আছে আরো এই কারণে যে সেদিন আমার বন্ধু ইন্দুভূষণেরও জন্মদিন। 4 দিনের ছুটিতে ঘাটশিলায় গিয়েছি। সমবয়সী এতগুলো লোক, বন্ধু ও বন্ধুস্থানীয়, একটা হইচই করতে হবে বই কি। তাই আর কোনো উপলক্ষ হাতের কাছে না পেয়ে খেয়াল চাপলো ইন্দুভূষণের জন্মদিনটাই সেলিব্রেট করতে হবে। বলা বাহুল্য, ব্যবস্থাটায় বন্ধুবরের নিজের ঘোর আপত্তি ছিল, কিন্তু সে আপত্তিতে কান দিতে গেলে আমাদের চলে না। আমাদের কাছে ব্যক্তিটা তথ্য ও তুচ্ছ, উপলক্ষটাই বড়। কারণ তার দ্বারা আমাদের যা আসল লক্ষ্য, হইচই, উৎসব এবং একটা মনের মতো খোঁজ, তাতে পৌঁছানো যাবে। সে আয়োজনটাও করা হয়েছে জুৎসই। সকালের মেনু ছিল আমার হাতে, মাছের মুড়ো থেকে শুরু করে নলেন গুলের পায়েস পর্যন্ত সব হয়ে গেছে। সন্ধ্যার ব্যবস্থাটা সত্যদার। স্থির হয়েছে মুরগির কোরমা ও ঢাকাই পরোটা, তার সঙ্গে আনুষঙ্গিক 2-1টা ছোটখাটো ব্যঞ্জন, যেমন চাটনি, কপির ডালনা, এইসব। আর লাড্ডি থেকে দিজেন্দা আর তার বৌদি এনেছেন বেশ কয়েক রকমের পিঠে। আয়োজনের কল্পনাতেই রসনার লালা সিক্ত হচ্ছে। নেহাত দুপুরের ভোজটা তখনও হজম হয়নি বলেই একটু অপেক্ষা করতে হচ্ছে, নইলে এবেলা কম খেয়ে উঠতে হবে। মাঘের ঘোর শীত, তার উপর পাহাড়ি জায়গা। আরো মনে হয় সে বছর শীতটা একটু বেশিই পড়েছিল ওই সময়ের তুলনাতে। সন্ধ্যার পর ঘর থেকে বেরোনোর কল্পনাতেই মুখটা যেন শুকিয়ে যায়। প্রাকৃতিক কাজগুলো সারতে না পারলেই বেশ ভালো হয়, এমনি মনোভাব আমাদের। সুতরাং সবাই মিলে দরজা জানলা বন্ধ করে ফোলাদার বাইরের ঘরে জমিয়ে বসেছি। চা, কফি, তামাক চলছে অবিরত। তার সঙ্গে স্বাভাবিকভাবেই গাল গল্প, রাজা উজির বত্ত তুচ্ছ কথা। সাক্ষাৎ ভগবানও রেহাই পাচ্ছেন না আমাদের হাত থেকে। ধর্ম থেকে রাজনীতি, সর্বত্রই আমাদের সমান অধিকার। চার্চিল থেকে জওহরলাল, সকলের থেকেই আমরা বেশি বুঝি। সকলেরই ভুল ধরবার যোগ্যতা আমরা ধরি। তবে এসবেও ক্লান্তি আসে বই কি এক সময়। জিতেন বাবুই কথাটা তুললেন। মোরুগ্গে, বৌদি, একটা ভূতের গল্প বলুন তো দেখি, সময়টার সদ্ব্যবহার হোক। বৌদি বিধবা মানুষ, আমাদের ভোজে থাকবেন না। তিনি তখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বিষণ্ণ মুখে বললেন, কিন্তু আমাকে যে বাড়ি যেতে হবে ঠাকুরপো, এই রাতে এতটা পথ, আমায় আর এখন আটকাবেন না। আমরা সকলে চিৎকার করে উঠে প্রতিবাদ জানালাম। আরে, এরই মধ্যে এত ব্যস্ত হচ্ছেন কেন? এই তো সবে 8টা। কলকাতায় যার নাম সন্ধে রাত্রির। বসুন বসুন, গল্পটা শুনিয়ে যান প্লিজ। আসল কথা, বৌদির ভূতের গল্পে বেশ নাম আছে। সত্যি মিথ্যা জানি না, এ ব্যাপারে তার স্টকও খুব বড় সড়ো। যখনই ধরেছি
দুই একটা গল্প বেরিয়েছে তার ঝুলি থেকে, আর গল্পগুলো কোনোটাই তুচ্ছ নয়, বেশ জমাট, রোমহর্ষক যাকে বলে। এখন এই অলস অবসরে ভালোই জমবে আরো, সেটা আমরা সবাই জানি। কথাটা মনে করিয়ে দেবার জন্য সবাই জিতেন বাবুর কাছে কৃতজ্ঞ বোধ করছি মনে মনে। এ অবস্থায় বৌদিকে এক কথায় অব্যাহতি দেব তা তো সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের তো বেরোতে হচ্ছে না বাড়ি থেকে। বৌদি যাবেন এই ঠান্ডায় মাইলখানেক রাস্তা, কিন্তু তাতে আমাদের কি? অগত্যা বৌদিকে বসতে হলো আবার চেপে চুপে, গল্পও বলতে হলো একটা। সে গল্প যেমন শুনেছি, মানে বৌদি যেমন বলেছিলেন, বিনা অলঙ্কারে বা অতিরঞ্জনে হুবহু তুলে দিচ্ছি। বৌদি বললেন, আমার বড় জ্যাঠামশায়ের সাধুতান্ত্রিক ধরা একটা বাতিক ছিল। কোথাও কারো বাড়ি কোনো সন্ন্যাসী এসেছেন, খবর পেলেই তিনি দৌড়বেন। তা কে জানে 10 মাইল রাস্তা, কে জানে 20 মাইল। কে কিরকম সাধু, আসল কি ভণ্ড, এসব তার বিচার ছিল না। গেরুয়া বা লাল কাপড় দেখেছেন, কি বড় জ্যাঠা তার পায়ে উপুড় হয়ে পড়বেন আর কাঁদতে থাকবেন, বাবা আমার কিছুই হলো না, যে আমাকে ভক্তি দিন, ভগবানকে পাবার একটা উপায় করে দিন। এ নিয়ে আমরা সবাই হাসি ঠাট্টা করতুম। আমরা করতুম মানে বড়দের দেখা দেখি, বাবা কাকারা তাই করতেন, আমরা আর কি বুঝি। কিন্তু জ্যাঠামশাই তাতেও কোনো ভ্রুক্ষেপ করতেন না, বেশি কিছু বলবার সাহসও ছিল না। আমাদের 51বর্তী পরিবারের তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, তার উপর কথা বলবে এত বড় বুকের পাটা কারুর ছিল না সেদিন। তাছাড়া আমাদের ও অঞ্চলে, অঞ্চল বলি কেন, সমগ্র বিক্রমপুর পরগনাতে তিনি ছিলেন একজন নাম করা লোক। সবাই এক তাকে তাকে চিনত, যথার্থ খাঁটি মানুষ বলে সম্মান করত। কিন্তু শেষের দিকে তার মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল বোধহয়। মাথায় ঢুকেছিল তিনি চর্মচক্ষুতেই মাকে দেখবেন। আমাদের শাক্ত বংশ, যে কোনো উৎসবে অনুষ্ঠানে কালী পুজো ছিল বাঁধা, অকারণেও মাঝে মাঝে হতো। আর যখনই হোক দেখেছি জ্যাঠামশাই পুজো মণ্ডপে গিয়ে মা মা বলে ডাকছেন আর মাথা করছেন, একবার দেখা দে মা, একবার সামনে এসে দাঁড়া। প্রথম প্রথম ভাবতাম এ একটা কথার কথা, সাধারণ ভক্তির প্রাবল্য, কিন্তু শেষে দেখা গেল ওটা একটা ফিক্সেশন হয়ে গেছে। তার মন ওই চিন্তাতেই যেন আবদ্ধ হয়ে গেছে। মাথা খারাপ বলছি এই জন্য যে তিনি আমাদের শুধু ধরে ধরে তর্ক বাঁধাতে চাইতেন। যুক্তি ছিল তার, রামকৃষ্ণ পরমহংস যদি মায়ের দেখা পাইয়ে থাকেন, রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণ সাধক কবি রামপ্রসাদ যদি মাকে চাক্ষুষ দেখে থাকেন, তবে তিনিই বা পারবেন না কেন? ডাকার মতো ডাকতে পারলে মাকে দেখা না দিয়ে থাকতে পারবেন? অবশ্যই নেমে আসতে হবে তাকে, ধরা তো তাকে দিতেই হবে। এই সময় খবর এলো বজ্রযোগিনীর শ্মশানে কে এক পাগলা সাধু এসেছেন। তিনি নাকি মহাতান্ত্রিক সিদ্ধ সাধু। ব্যাস, আর যায় কোথায়? জ্যাঠামশাই তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন। বজ্রযোগিনী আমাদের গ্রাম থেকে এই প্রায় 7-8 মাইলের পথ।
জ্যাঠামশাইয়েরও বয়স তখন প্রায় এই 70-এর কাছাকাছি। তবে এসব তুচ্ছ তথ্যে জ্যাঠামশাইয়ের সেখানে ছুটে যাওয়া আটকাবে তা কোনোভাবেই সম্ভব নয়। তাকে সবাই এটুকু চিনত বলে কেউই বাধা দেবার চেষ্টা করল না। শুধু এতটা পথ বুড়ো মানুষ একা যাচ্ছেন দেখে আমার ছোট কাকা সঙ্গে গেলেন। জ্যাঠামশাই বাড়ি থেকে রওনা হয়েছিলেন এই বেলা 4টে নাগাদ। উনি আবার খালি পায়ে বেরিয়েছিলেন। সাধু দর্শনে নাকি জুতো পায়ে দিয়ে যাওয়া ভারী অপরাধের। ফলে মাঠ পার হয়ে পৌঁছতেই বেশ রাত হয়ে গেল। ছোট কাকার মুখেই শুনেছি আমরা। শ্মশানে তখন একটা মোড়া পড়ছে, আর সেই সাধক আপন মনে কি বিড়বিড় করে বকতে বকতে সে চিতাটা ক্রমাগত প্রদক্ষিণ করে যাচ্ছেন। সবটা জড়িয়ে সে এক ভয়ানক দৃশ্য। প্রধানত লাল কাপড়, তার উপর নানা রঙের নানা বস্তুর সিল্ক থেকে কম্বল ছেঁড়া পর্যন্ত তালি দেওয়া আলখাল্লার মতো একটা পোশাক। ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথার ঝুল, গলায় ফকিরদের মতো কতগুলো কি মালা, কাজ করাও আছে। অবশ্যই সেটা ছোট কাকার অনুমান। তখনও সব শ্মশানে কোনো আলোর ব্যবস্থা থাকতো না। যারা রাত্রে মরা নিয়ে যেত তারা নিজেরাই আলোর বন্দোবস্ত করে নিত। কেউ লণ্ঠন, আবার কেউ বা মশাল তৈরি করে নিত। এই মরা যারা নিয়ে এসেছিল তারা বোধহয় ওই কাপালিকের ভয়েই শ্মশানের বাইরে বহু দূরে গিয়ে জড়সড় হয়ে বসেছিল। লণ্ঠন যা 2-1টা সঙ্গে এনেছিল তাও সব সেইখানে। কাজে চিতার আগুনে যা দেখেছিলেন কাপালিক বা তান্ত্রিক যাই বলুন, সেই সাধককে। অনুমান যেটা নয় সেটা হচ্ছে দুর্গন্ধ। মরা পোড়ার গন্ধ আলাদা। ছোট কাকা বলেছিলেন এ এক বিশ্রী দুর্গন্ধ। পচা মাংস, তার সঙ্গে দিশি পচায় মদ মিশলে যেমন গন্ধ হয় ঠিক তেমনি। সেটা তার গা দিয়ে কি পোশাক থেকেই বেরোচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে ঠিক বোঝাও গেল না। এমনি দেখে মনে হচ্ছিল ওর বোধহয় বছর 3 গায়ে জল পড়েনি, অর্থাৎ তিনি স্নান করেননি। চুলে জট পাকিয়ে গিয়েছে নোংরায়, বোধহয় পোকা কিলবিল করছে। কারণ মাঝে মাঝে হিল হিল করে চুল করছিলেন, তাতেও খানিকটা দুর্গন্ধ হয়েছে নিশ্চয়। সবটা জড়িয়ে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে 32 নারীতে পাক দিয়ে উঠেছিল ছোট কাকার। জ্যাঠামশাই অত ঘেন্না টেন্নার বালাই ছিল না, অত লক্ষ্যও করেননি বোধ হয়। উনি ওর অভ্যাস মতো এগিয়ে সাধকের পায়ে পড়তে গেলেন। তিনি ভ্রুক্ষেপও করলেন না, বরং পায়ে কোনো লতা পাতা বা বাজে জঞ্জাল জড়িয়ে গেলে পা ছাড়া দিয়ে যেমন সেটা ছাড়িয়ে নেয় মানুষ, সেভাবেই লাথি মেরে ওকে সরিয়ে পাটা মুক্ত করে নিলেন। ছোট কাকার বিশ্বাস সাধক তখন আধপোড়া নরমাংস সংগ্রহ করার জন্যই ঘুরছিলেন। ঠিক কোনখান থেকে তুললে নরম মাংস পাবেন, বাঘ মতো তুলতে পারবেন, সেইটাই লক্ষ্য করছিলেন। কারণ হাতে একটা বড় গোছের চিমটে ছিল সন্ন্যাসীটির, কিছু একটা খুঁটে তোলবার মতো করেই বাগিয়ে ধরা। বোধ হয় এইভাবে মাংস সংগ্রহ করে ওই আলখাল্লার কোনো পকেটে রেখেও দেন, সময় মতো বের করে খাওয়ার জন্য। তাতেই এই পচা মাংসের দুর্গন্ধ।
যাই হোক, সন্ন্যাসীর লাথি খেয়ে নিরস্ত হবেন জ্যাঠামশাই সে পাত্র নন, বরং তার শ্রদ্ধা বেড়েই গেল আরো। তিনি আরো ছুটে গিয়ে পায়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন, বাবা দয়া করুন, অকৃতি অধম সন্তানকে নিজ গুণে কৃপা করুন। এবার সে সন্ন্যাসী, অবশ্য যদি তাকে সন্ন্যাসী বলা চলে, থমকে দাঁড়ালেন, কঠিন কণ্ঠে বললেন, এই বেটা, এ আবার কি ঢং রে? বেটা আমার সঙ্গে করতে এসেছে। মধ্যে খুব একটা নোংরা শব্দ উচ্চারণ করেছিলেন, যেটা আর বলা যাবে না। তারপর চলল কিছুক্ষণ এমনটাই। জ্যাঠামশাই যত কাকুতি মিনতি করেন, সে সন্ন্যাসীও তত গালিগালাজ মুখ খারাপ করেন। একবার তো একটা আধ জ্বলন্ত কাঠ নিয়েই তেড়ে এলেন, মেরেই ফেলবো শালাকে, পুড়িয়ে মারবো, ওই এক সবে তুলে দেব। বেটার নিকু ন্যাকামি করতে এসেছে, বেটা আকণ্ঠ ভোগে ডুবে আছেন, পা থেকে মাথা পর্যন্ত বিষয়ের মদে চুরচুরে। বেটা সাধু দেখে পায়ে পড়তে এসেছেন, নিজে কষ্ট টষ্ট কিছু করতে পারবে না। বাবা তোমার কাঁধে চেপে ভব নদী পার হব। তুমি এত কাণ্ড করে মেহনত করে যা কিছু করেছ, আমায় দিয়ে সরে পড়ো। বেটা এক নম্বর বদমাইশ, হারামি কোথাকার, হারামির বাচ্চা। কিন্তু সে যতই যা বলুন, জ্যাঠামশাই অচল অটল। পুরা কাঠ নিয়ে তীরে আসবার সময় ছোট কাকা পালিয়েছিলেন, বড় জ্যাঠা এক পাও নড়েননি। বোধহয় ওই ধৈর্যেরই জয় হলো। বাবা নরম হলেন, বললেন, কি চাস বেটা তুই? হ্যাঁ বলিস, শালা তোর মতলবটা কি? খুলে বল দেখি। বাবা দয়া করে একটিবার আমার সঙ্গে বাড়ি চলুন, শ্রী চরণের ধুলো দিন। আপনি রাজি হলে গরুর গাড়ি, পালকি, যা বলবেন ব্যবস্থা করব, কিচ্ছু কষ্ট হবে না। ওরে শালা, যে শ্মশানে থাকে মোড়ার মাংস খায়, তাকে তুই কষ্টের কথা বলছিস কি রে শালা? হ্যাঁ? তারপর কে জানে কেন খুব জোরে হেসে উঠলেন, হা হা করে অট্টহাস্য যাকে বলে। তারপর বললেন, সর্বনাশের খুব শখ হয়েছে না? তাই আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিস? শালা, আমি গৃহস্থ বাড়ি যাব কি রে? হ্যাঁ, কখনো কোনো মন্দিরে মসজিদেই যাই না। শালা, আমি যেখানে যাব সেই তো শ্মশান হয়ে যাবে। তোর বাড়ি শ্রীচরণের ধুলো দিলে তোদের বংশে বাতি দিতে কেউ থাকবে না রে, সব শ্মশান হয়ে যাবে। দেখ, ভেবে দেখ, নিয়ে যেতে চাস? জীবনে এই প্রথম জ্যাঠামশাই যেন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। বোধহয় তার একার সংসার হলে এতটুকুও ইতস্তত করতেন না। এখানে 7 ভাইয়ের সংসার, 51টি লোক বাড়িতে, এতগুলো লোককে বিপদের মুখে ঠেলে দেবার অধিকার তার নেই। এই কথাটাই বোধহয় তার মনে হলো। ওকে চুপ করে যেতে দেখে আবারও হা হা করে হেসে উঠলেন সাধক। তবে তারপরই তার গলার আওয়াজটা আশ্চর্য রকম ভাবে কোমল হয়ে হলো। বললেন, ওসব ছাড়, তোর আসল মতলবটা কি বল দেখি শালা, কি চাস তুই? বাবা অপরাধ নেবেন না, মাকে একবার দেখতে চাই, বড্ড বাসনা প্রাণে, একটি বার দেখিয়ে দিন, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। ওরে শালা, তুই তো দেখি মহা লাউকার,
শালা এত লোক এত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে যাকে দেখবার জন্য, তুই শালা বিনা মেহনতে বিনা কষ্টে পায়ের উপর পা দিয়ে ঘরে বসে রাজভোগ খেতে খেতে তাকে দেখবি? হ্যাঁ, পুলিশটা কি রে বেটা? মহা ধরিবাজ ফন্দিবাজ লোক তো তুই দেখি। এই জন্য বেটা এত কাকুতি মিনতি, এত পায়ে পড়া, এই জন্য আমাকে বাড়ি নেবার এত ফন্দি? ওরে হারামির বাচ্চা, আবার বলে কেনা গোলাম হয়ে থাকবো। সে বেটিকে দেখার পর কার কেনা গোলাম হবি রে শালা? তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো? ফন্ডামির জায়গা পাওনি শালা, জেনে শুনে না কামি। এমনি আরো অকথ্য কুকথ্য গালিগালাজ দিতে লাগলেন পাগল সন্ন্যাসী অনেকক্ষণ ধরে। কিন্তু যতই গালি মন্দ দিন, গায়ে থুতু দিন, এর মধ্যে দু ধাবড়া থুতুও দিয়েছেন জ্যাঠার মুখে। বড় জ্যাঠার ধৈর্য আর অধ্যাবসায়ের কাছে তাকে হার মানতে হলো। একটু একটু করে নরম হয়ে এলেন সন্ন্যাসী। আগের থেকে অনেক কোমল কণ্ঠে বললেন, দেখ, এসব পাগলামো করিস নি, এসব করতে নেই। মা আমার সর্বনাশিনী, সন্ন্যাসবাসিনী, গেরস্থ মানুষদের তাকে দেখতে নেই রে। রামকৃষ্ণ, শ্যামাপ্রসাদ এরা সন্ন্যাসী ছিলেন, রাজা রামকৃষ্ণও তাই, গুপ্ত সন্ন্যাসী। তাছাড়া অত বড় রাজত্বর কিছু তো রইল না দেখলি। ঘর ছেড়ে আয়, তারপর থেকে তাকে দেখতে চাস। ছেলে পুলে নিয়ে বাস করিস, এসব মতলব করিস নি। ভালোই বলছিলেন সন্ন্যাসী, পাগলের মতো নয়, বুদ্ধিমানের মতো, জ্ঞানবানের মতোই যুক্তিপূর্ণ কথা বলেছিলেন। কিন্তু আসল পাগল হয়ে গিয়েছিলেন আমার জ্যাঠামশাই। তিনি কোনো সৎযুক্তিতে কর্ণপাত করলেন না। আসলে এতদিনের আশা তার মাথার মধ্যে একটা স্থির ধারণা হয়ে গেছে, যে আশায় সবাই বলছে অবাস্তব, জানিয়ে হাসি ঠাট্টা করেছে, পাগল বলেছে তাকে। সে আশা হয়তো ফলবতী হতে পারে এর কৃপায়। সেইটুকু আভাস মাত্রে তিনি যেন আরো ক্ষেপে উঠেছেন, তখন আরো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন, কোনো কথাই আর শুনতে প্রস্তুত নন। তিনি বরং আরো আর হয়ে পড়লেন, সবলে পা জড়িয়ে ধরলেন সেই সন্ন্যাসীর। বাবা, দোহাই আপনার, একটি বার দেখান মাকে, বড় আশা আমার। তার পর মুহূর্তে মরে গেলেও কোনো দুঃখ নেই, আপনি ইচ্ছে করলেই হয়। চিতাটা নিভে এসেছিল ততক্ষণে। ওরাও কথা কইতে কইতে দূরে সরে এসেছেন খানিকটা। সেই জন্যই হোক, আর দুজন সহজ সুস্থ মানুষ আসার জন্যই হোক, ভরসা পেয়ে সব যাত্রীরা এবার এগিয়ে এসে চিতা খুঁচিয়ে দিতে লেগে গেছে। সন্ন্যাসী সেদিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। একটু একটু করে তার মুখে একটা দূরকেও রহস্যময় হাসির আভা ফুটে উঠল যেন। তারপর হঠাৎ আমার জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে বললেন, যা বেটা, দেখা পাবি মায়ের। তবে কি রূপে সে বেটি দেখা দেবে তা আমি বলতে পারবো না। সামনের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ঠিক বেলা 2:30টার সময় মা তোদের বড় পুকুরের জল থেকে উঠে এসে দেখা দেবেন। ওই সময় পাঁচই দেখে নিস, ত্রয়োদশী ছাড়ছে, চতুর্দশী লাগছে, ঠিক সেই ক্ষণে। তবে সে এমনি হবে না, তোদের বাড়িতে একটি শ্যামবর্ণের ষোড়শী মেয়ে আছে, কুমারী। তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিল আছে, দেখে নিস। সেই মেয়ে
যেন উপবাস করে থেকে বেলা 2টোর সময় ওই পুকুরে স্নান করে হাতে 108টি দুর্বা নিয়ে ভিজে কাপড়ে এলো চুলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। তবেই মা দেখা দেবে, নইলে নয়। তবে এখনো বলছি, এসব বকবক ছাড়, এতে ভালো হবে না তোর। সূর্যেই আমাদের সকলের জীবন, তবু সেই সূর্যের দিকে চাইলে চোখ অন্ধ হয়ে যায়। মা আমাদের সকলেরই, কিন্তু মাকে দেখারও যোগ্যতা অর্জন করতে হয়। ছোট কাকা কাছেই ছিলেন, সব কথা স্পষ্ট শুনেছে। এবার তারও যেন একটু আস্থা হলো, কারণ যে মেয়েটির কথা কাপালিক বলেছেন সে মেয়েটি তাঁরই, আমার খুড়তুতো দিদি। তার নামও শ্যামা। সবে 2 মাস আগে সে 16 বছরে পা দিয়েছে। শ্যামবর্ণ বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। এক ঢাল চুল, খুলে দিলে সারা পিঠ পাছা পর্যন্ত ঠেকে যেত। তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিলও আছে, আমরা সবাই লক্ষ্য করেছি। লাল বলেই বোধহয় চোখে পড়েছে সকলে। কালো মায়ের আঙুলে লাল তিল বলি, ঠিক দেখলে মনে হতো 1 ফোঁটা কালি পড়েছে কি করি। এই মেয়েটি যে তাহলে মায়ের চিহ্নিতা সেবিকা হিসেবে নির্বাচিত হলো, মনে করি ছোট কাকা বেশ একটু গর্ব বোধ হয়ে থাকবে হয়তো। ওরা ফিরে আসার পর মহা তোড়জোড় শুরু হয়ে গেল বাড়িতে। কথাটা আর কাউকে বলা হলো না। এত কষ্টে অর্জিত সৌভাগ্যে বিনা আয়েসে ওপরে ভাগ বসাবে, সেটা কারুরই মনঃপূত নয়। তবু আত্মীয় মহলে একটু জানাজানি হয়েই গেল কি করে যায়। সকলেই যাকে বলে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলো সেই মহাপ্রতীক্ষিত দিনটি। অবশ্য তার বিশেষ দেরিও ছিল না। জ্যাঠামশাইয়ের সঙ্গে যেদিন সন্ন্যাসীর কথা হয় সেদিন ছিল অষ্টমী, মধ্যে আর মাত্র 5টি দিন। এদিকেও যেমন তোড়জোড় শুরু হয়ে গেল, ওদিকেও তেমনি আমার সেই দিদি শ্যামার মহা খাতির বেড়ে গেল বাড়িতে। সকলে যেন দিন রাত তাকে আগলে নিয়ে বেড়াতে লাগলো। সকলেরই চোখে একটা সম্ভ্রম আর বিস্ময়ের দৃষ্টি। জেঠিমা কাকিমার ধল তো উঠে পড়ে লাগলেন সাপ খাওয়ানোর মতো, ওকে ভালো মন্দ এটা ওটা রেঁধে খাওয়াতে। অবশেষে ত্রয়োদশীর দিনটি এসে গেল। মা ভোরে উঠে স্নান সেরে এসে ভোগ রাঁধতে শুরু করলেন। জ্যাঠামশাই আগের দিন থেকে উপবাসী আছেন, তিনি পুজো করবেন স্থির ছিল। সেই মতো ফুল, দুর্বা ইত্যাদি তুলে বেছে প্রস্তুত করতে লাগলেন। মেয়েরা ও পুরুষরা সকলেই উপবাসী হয়ে রইলেন সকাল থেকে। কেবল আমার এক পিসিমা বাচ্চাদের খাইয়ে একসময় নিজে স্নান করে এলেন। বেলা 1টা থেকে পুকুর পাড়ের অনেকটা জায়গা মুখিয়ে পুজোর জিনিস সাজানো হলো। মা এসে ভোগ ও নৈবেদ্য সাজিয়ে বড় বড় কলার পাতা দিয়ে ঢেকে রাখলেন। ঠিক সময়টিতে খুলে দেওয়া হবে। 2টো বাজতেই শ্যামা স্নান করতে নামলো। তার আগেই বড় জ্যাঠা তার হাতে 108টি দুর্বার আঁটি তৈরি করে ধরিয়ে দিয়েছিলেন। ঘিয়ে সিঁদুর গুলে কপালে টিপ দেওয়া হয়েছে যাতে জলে ধুয়ে না যায়। স্নান করে ভিজে কাপড়ে ভিজে চুলের রাশ পিঠে এলিয়ে শ্যামা 2 হাত জোর করে উত্তরাশ্র হয়ে যখন দাঁড়ালো, তখন সত্যি কথা বলতে কি আমাদেরই বেশ ভক্তি হচ্ছিল। মনে হচ্ছিল ওকে প্রণাম করে পায়ের ধুলো নি। তারপর এক সময় 2:34 হলো ঘড়িতে। ঘড়ি আগে থাকতেই
সাবধানে মিলিয়ে রাখা ছিল। যেটা এক হাতে অর্ঘ্য আরেক হাতে ঘণ্টা নিয়ে আসনের উপর দাঁড়িয়ে উঠলেন। মেয়েদের হাতে হাতে শাঁখ। বাবা কাকারা সবাই মিলে কালির স্তব করতে লাগলেন অনুচ্চ কণ্ঠে। মহামায়া মা যে ওই সময়টিতে পুকুরের জল থেকে উঠবেনি সে বিষয়ে আমাদের মনে কোনো সংশয় ছিল না। সুতরাং সেইভাবেই আমরা প্রস্তুত ছিলাম। উঠলেন ও মা, ঠিক নির্ধারিত সময়টিতেই উঠলেন। কিন্তু সে যে কি রূপ নিয়ে উঠলেন মা, কি যে দেখলাম তা আপনাদের বোঝাতে পারবো না। এই দেখুন, এতকাল পরেও মনে হওয়া মাত্র আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, গায়ে দোল দিচ্ছে বারবার। কি দেখলাম সেটা বলার আগে আর একটা কথা বলে নেওয়া দরকার। আমাদের ওই বড় পুকুরটার পশ্চিম দিকে সরু এক ফালি জমি ছিল, বড় জোর 7-20 জায়গা আর কি। তারপরে বিল শুরু হয়েছে, প্রকাণ্ড বিল। ওর মধ্যে আমাদের ভাগ ছিল অর্ধেক, বাকি অন্য শরিকদের। এই বিলের সঙ্গে নাকি এককালে সমুদ্রের যোগ ছিল, লোকমুখে শুনেছি। এখনো হয়তো অন্য নদীর সঙ্গে যোগ আছে, কারণ জোয়ারের সময় জল বাড়ে। ঠিক 2:34 পুকুরের মাঝখানে নয়, ওই পশ্চিম দিক ঘেঁষে একটা আলোড়ন উঠল জলের মধ্যে, যেমন বড় ঘেঁটো রুই খাই মারলে হয় কি শোষক ডিগবাজি খেলে। তারপরে একটা ভয়াবহ মূর্তি উঠল জল থেকে আস্তে আস্তে, সিংহের কেশরের মতো ঝাঁকড়া এক মাথা চুল, মুখখানা কুকুরে মানুষে মিলানো কিংভূতকিবার ধরনের। তার মধ্যে গোল গোল দুটো চোখ লাল ভাটার মতো জ্বলছে, যেন কাঁধ পর্যন্ত মানুষের মতো, বাকিটা লোমশ জন্তুর দেহ। সামনের 2 পা থাবা, পেছনের পা দুটো অপেক্ষাকৃত ছোট, অনেকটা কুমিরের পায়ের মতো দেখতে, কিন্তু হাঁসের পায়ের মতো জোড়া। তবে হাঁসের চেয়ে অনেক বড়। শুনেছি ভোদরেরও ওই রকম পা হয়, দেখিনি কখনো। পুকুরের মধ্যে প্রবল যেন এক ঘূর্ণির সৃষ্টি করে জন্তুটা জল থেকে উঠে লাল আগুনের মতো সেই জ্বলন্ত দৃষ্টিতে একবার আমাদের দিকে যে ওই ডাঙাটা পেরিয়ে গিয়ে ছপাং করে বিলের জলে পড়ল। আর তার কোনো চিহ্ন দেখতে পাওয়া গেল না। শুধু যেখানটায় পড়েছিল অনেকক্ষণ ধরে সেই বিলটার সেই খানটাকে কেন্দ্র করে জলে কতগুলো তরঙ্গ বলয়ে উঠতে লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটতে 3-4 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু সেইটুকুই যথেষ্ট। মেয়েদের হাতের শাক হাতেই রয়ে গেল, নৈবেদ্য আর ভোগের ঢাকা খোলাও কারোর মনে রইল না। জ্যাঠামশাই তো পাথর হয়ে গেছেন একেবারে। তার এতদিনের আশাকে মা এরকম নিষ্ঠুর ভাবে ব্যঙ্গ করে যাবেন তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। কাকাদের মুখে স্তোত্র থেমে গিয়েছিল অনেকক্ষণই। সকলেরই একটা অজানা বিমূঢ় ভয়ে স্তম্ভিত আড়ষ্ট হয়ে গিয়েছিল। এমনই অবস্থা সকলকার যে সকলের আগে চারদিকে নজর দেওয়া উচিত ছিল তার কথা এতক্ষণ কারও মনে পড়েনি। মূর্তিটা বিলের জলে ডুব দেওয়ায় 2-3 মিনিট পরে যখন শ্যামাও অজ্ঞান হয়ে জলে পড়ে গেল, তখন সকলেরই হুঁশ হল। তাড়াতাড়ি জলে লাফিয়ে পড়ে ছোট কাকাই তাকে তুললেন জল থেকে। কিন্তু প্রাথমিক যা চিকিৎসা করা হলেও তার জ্ঞান এলো না। যার যা জানা ছিল সব রকমের টোটকা চিকিৎসা করেও না। তখন ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে কিসব ইঞ্জেকশন দিলেন, জোর করে দাঁত ফাঁক করে ফোটা ফোটা ব্র্যান্ডিও দিলেন।
তাতে চোখ চাই। একটু নড়ল, কিন্তু কাউকে চিনতেও পারল না, কোনো কথাও কইল না। এদিকে শ্যামাকে নিয়ে সবাই ব্যস্ত বিব্রত। জ্যাঠামশাই তো সেই যে ঠাকুর ঘরে গিয়ে পড়েছেন, উঠছেনও না, মুখে এক ফোঁটা জলও দিচ্ছে না। সন্ধ্যা থেকে বাড়ির চারপাশে একটা অদ্ভুত ভয়াবহ কুকুরের কান্না উঠল। এমনি বলে কুকুর কাদা অলক্ষণে, তার উপরে এমন বিভৎস কান্না কেউ কখনো শুনেইনি। যখনই কেঁদে উঠে আমাদের সকলের গায়ের রক্ত যেন হিম হয়ে যায়। ভয়ে বুকে ঠেকির পার করতে থাকে। পুরুষেরা বারবার করে লাঠি আর লণ্ঠন নিয়ে আসতে লাগলেন। শেষ পর্যন্ত বেড়াজালের মতো করে বাগানটা ঘিরে খোঁজ করা হলো, কিন্তু সে কুকুরের চিহ্ন পর্যন্ত দেখা গেল না কোথাও। অথচ সকলে এসে বাড়িতে ঢুকলেই আবার সেই কান্না ওঠে। বাড়ির খুব কাছে, জানালার ধারে। আমাদের বাড়িটা ছিল ছড়ানো ছেটানো, পাকা দেওয়াল, মাথায় খড়ের চাল, বড় বড় 2-3খানা করে ঘর এক এক জায়গায়, বড় উঠোন, তারপর পাঁচিল, পাঁচিলের বাইরে বাগান। কখনো মনে হয় উঠোনের মধ্যে, জানলার ঠিক নিচেই কাঁদছে দাঁড়ি। আবার কখনো মনে হয় পাঁচিলের বাইরে। বিশেষ লক্ষ্য যেন শ্যামার বা ছোট কাকার ঘরটায়। কিন্তু সেও যেমন সারা রাত ধরে কাঁদলো, আমরাও প্রায় সারা রাত ধরেই খুঁজলাম। সে কুকুর কোথাও দেখা গেল না। মনে হলো অশরীরী কিছু কুকুরের ডাক অনুভবন করে ডাকছে। আরো সঙ্গে সঙ্গে দুপুরে দেখা সেই মূর্তিটা মনে পড়তে আমরা যেন আতঙ্কে চৌদ হয়ে গিয়েছিলাম সেই রাত্রে। কারো কোনো হাত পা নড়ছিল না। কেউ ভালো করে পরস্পরের সঙ্গে কথাও কইতে পারছিলাম না। সকলেরই মনে হচ্ছিল ভয়ানক কিছু একটা অমঙ্গল ঘটবে এ বাড়িতে। কপালে ঠিকই বলেছিল, জ্যাঠামশাইয়ের এই আগ্রহ না করলেই হতো। শ্যামা সারা রাতই তেমনি অচৈতন্য হয়ে পড়ে রইল। বাবা সাইকেল করে গিয়ে আরো একজন ডাক্তার নিয়ে এলেন পাশের গ্রাম থেকে, কিন্তু কেউই কিছু করতে পারল না। একবার যেন মনে হলো চোখটা নড়ল শেষ রাতের দিকে। ছোট কাকা বললেন, ওর দীক্ষার বীজ মন্ত্রটাই নিঃশব্দে উচ্চারণ করলেন। তবে সে সবই ওর অনুমান হতে পারে, কারণ আমরা কিছুই বুঝতেও পারলাম না। রাত 4টে বাজার সঙ্গে সঙ্গে পূব আকাশে ভোরের আভাস লাগতে না লাগতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেই সময়টা মিনিট 10 ধরে কুকুরটাও যা বাড়িয়েছিল কি বলবো। অমন বিভৎস ভয়ঙ্কর স্বর বোধহয় কেউ কোনোদিন শুনেনি। আমাদের বাড়ির পুরুষরা পর্যন্ত ভয়ে কাঠ হয়ে গিয়েছিলেন। ডাক্তারবাবু বসেছিলেন, তিনি ঠক ঠক করে কাঁপতে লাগলেন সেই চিৎকার শুনে। কিন্তু আশ্চর্য, সেই শ্যামা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কান্নাও থেমে গেল, আর একবারও শোনা গেল না। সেদিনও না, তার পরের দিনও না। জ্যাঠামশাইও আর বেশি দিন বাঁচেননি। এই ব্যাপারের জন্য স্বভাবতই তিনি নিজেকে দায়ী বোধ করতেন। লজ্জায় যেন কারোর সামনে আর মাথায় তুলতে পারতেন না, ছোট কাকার সামনে তো নই। একদিন ছোট কাকার পায়ে ধরে মাপ চাইতেও গিয়েছিলেন। ছোট কাকা খুব বকাবকি কান্নাকাটি করায় তবেই নিরস্ত হলেন। অমনি যে অষ্টপ্রহর মা মা ডাক, এই ঘটনায় তাও বন্ধ হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছিলেন বলতে গেলে। ঠিক মনে নেই, তবে কোথায় শ্যামার মৃত্যু ঠিক 21 দিনের দিনই জ্যাঠামশাইও মারা গিয়েছিলেন।